40তম বিসিএস এর যে ম্যাথ কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছিল যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এই অপশনে আসলে √2 বা √3 থাকতে পারত। তো আমাদের এখানে √2 মানে অপশনগুলো দেখে আসলে অ্যান্সারটা করতে হবে, কারণ এই অমূলদ সংখ্যা সম্পর্কিত এর আগে কিন্তু আমরা অনেকবার লেকচার দিয়েছি। তো এটার উত্তর আসলে অনেক হতে পারে, এই কারণে আপনারা অপশনটা দেখে আসলে চুজ করবেন আসলে কোনটা অমূলদ সংখ্যা হতে পারে। এরপরে 2 নম্বর কোশ্চেনে যদি আসি, বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে। এখানে আমি অপশনগুলো লিখে রাখছি যে 48, 54, 58 এবং 60। এখানে বলানো হচ্ছে যে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে, অর্থাৎ এই যে 4টা সংখ্যা রয়েছে এই 4টা সংখ্যার কোন সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 4 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে এবং 6 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাটি আমাদের এই 4টি থেকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, এই অঙ্ক যদি নরমালি করতে চাই সেক্ষেত্রে লসাগু করতে হয়, দেন এর সঙ্গে যোগ বিয়োগ করতে হয়। যোগ বিয়োগ করার পর যেটা অপশন আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট এই অঙ্ক যখন এই ক্যালকুলেশন যখন ছোট থাকবে এই ধরনের অঙ্কগুলো, তখন আমরা লসাগু করব না। লসাগু না করে নিজের থেকে বেসিক থিঙ্কিং থেকে করার চেষ্টা করবো এই অঙ্কটাকে। যেমন ধরুন প্রথমে আপনি এই 60টাকে বাদ দিবেন। আমি বলে দিচ্ছি এই 60টা আপনি কেন বাদ দিবেন। দেখুন এই 3 দ্বারা কিন্তু 60কে ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়। যেহেতু 3টে সংখ্যা দ্বারা এই 60টা ডিভিজিবল, সুতরাং এখানে তো ভাগশেষ আসার কোনো প্রশ্নই আসে না। এখানে বলছে ভাগ করলে যতক্ষণে এত অবশিষ্ট থাকে। সুতরাং এই 3, 4, 5, 6 দ্বারা যদি আপনি 60কে ভাগ করেন, সবসময় কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ধরনের অবশিষ্ট থাকবে না। সুতরাং এটা অপশন হবে না। এবারে আসি আমরা 48, 54 এবং 58 এইটাতে যদি আসি। প্রথমে ধরুন এই 48 এটা কিন্তু 3 দ্বারা ভাগ যায়, 3 × 48, 4 × 12 = 48। সুতরাং এটা আমাদের বাদ দেওয়া যায় আমাদের, হ্যাঁ, এটা আমরা বাদ দিতে পারি। এবারে আসি যদি 54, 3, 18, 54 সরাসরি কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, তার মানে এটা অপশন হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের এখানে 58। এখন 58 কিভাবে হয়, যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 19 কে 57 হয়, 3 19 কে 3 × 19 যদি গুণ করি তাহলে 57 হয়। এই 57 থেকে আপনি যদি 58 বাদ দেন তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 1। এখানে কিন্তু বলছে 3 দ্বারা ওই সংখ্যাটাকে যদি ভাগ করেন তাহলে 1 অবশিষ্ট থাকবে। যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তাহলে 2 অবশিষ্ট থাকবে। ক্যালকুলেশন করে দেখবেন যে সবগুলো মিলে যাবে। এভাবে আপনারা এই ধরনের অঙ্ক যদি আসে, যদি ছোট ক্যালকুলেশন যদি আসে, সেক্ষেত্রে আপনারা বেসিক থিঙ্কিং থেকে করার চেষ্টা করবেন। তাতে আপনাদের টাইম এবং শ্রম দুটোই সেভ হবে। এরপরে বলছে পরিণ ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4, পরিণের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। দেখুন রিলেশনটা কাদের মধ্যে, প্রশ্ন বের করতে বলছে পরিণের আয় 120 টাকা হলে রবিনের আয় কত, এটা আমাদের বের করতে হবে। পরির থেকে রবিন আমাদের বের করতে হবে। তার মানে পরির আর রবিনের আয়ের অনুপাতটা আমাদের বের করতে হবে। প্রথমে বলা হচ্ছে পরির তপন, এই যে পরির কত দেয়া আছে, 4:3। আর বলছে রবিন, এখানে হচ্ছে 5:4। যদি আমরা এটা ক্যালকুলেশন করি অনুপাতের নিয়মে, তাহলে 5 দ্বারা এটা গুণ করে 4 × 5 = 20 হয়। এখানে হবে 20:, এখানে 3 × 5 = 15 হয়। কারণ আমরা জানি এই সংখ্যাটা দ্বারা এই দুইটাকে গুণ করতে হয়, আবার এই সংখ্যা দ্বারা এই দুইটাকে গুণ করতে হয়। 3 × 5 = কত হয়, 15 হয়, আর হচ্ছে 3 × 4 = 12 হয়। যদি ক্যালকুলেশন করি তারপরে এখানে আসে হচ্ছে 20:15:12 আসে। তার মানে এখানে 15:তপন::রবিন আসলো। আমাদের বের করতে হবে 15:রবিন। পনির কত, 20, রবিন কত, 12। এই পনিরের আয় 120 টাকা হলে, পনিরের আয় যখন 20 টাকা তখন রবিনের আয় কত, 12 টাকা। এই কথাটাই লিখবো, পনিরের আয় 20 টাকা হলে রবিন কত, তখন রবিনের আয় হচ্ছে 12 টাকা। তো পনিরের আয় যদি 1 টাকা হয়, পনিরের আয় 1 টাকা হলে কম হবে 12/20 ইন্টু পনিরের আয় কত, পনিরের আয় 120 টাকা হলে
যদি 120 টাকা হয় তাহলে রবিনের কত হবে 12 ইন্টু 120 বাই এখানে হচ্ছে 20। ওকে, যদি ক্যালকুলেশন করি এই শূন্য ক্যান্সেল, 2 দ্বারা যদি এই 12 কে কাটি 6 আসে, 6 12 72 আসে। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে বলছি রবিনের আয় হবে কত টাকা 72 টাকা। এর পরের কোশ্চেনে যদি আসি, এখানে বলা হচ্ছে যে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদ আসলে এত টাকা হবে। এই যে সুদ আসলের যে বিষয়টুকু, এই পার্টটা আপনারা খুব ইজিলি চিন্তা করবেন যে আসলে 450 টাকা বার্ষিক, 450 টাকা 6 বছরের জন্য কত 6% সুদে কত বছরে এত টাকা সুদ আসলে এত টাকা হবে। তাহলে সুদ আসলটা কত 558 হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে আসলটা আমাদের কত, শুধু আসল হচ্ছে আমাদের এখানে দেখেন আসল হচ্ছে 450 টাকা। যদি এইখান থেকে আপনি আসলটা যদি বাদ দেন কত 450 টাকা বাদ দিলে এখানে আসে 8, আর এখানে 0, আর এখানে থেকে হচ্ছে 108 টাকা থাকে। তো এখন এই 108 টাকা আসলে কি, এই 108 টাকা কিন্তু আসলে আসলে শুধু ক্যান্সেল, এটা হলো সুদ কিন্তু আসলে আমাদের। তার মানে এই 108 টাকা সুদ হয় কত বছর, এটা বের করলে কিন্তু এনাফ। এই 108 টাকা সুদ হয় কত বছর, এটা বের করলে এনাফ। কারণ এখানে কিন্তু প্রশ্নে বলা হচ্ছে 450 টাকা বার্ষিক 6% হার সুদে কত বছরে সুদ আসলে এত টাকা হবে। যদি এই সুদটা আমরা বের করতে পারি যে কত বছরে হয়, ওই যে টাইমটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এই সুদটাই যদি আপনি এই 450 এর সঙ্গে যোগ করেন তাহলে সুদ আসল কিন্তু 558 টাকা হয়। তার মানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে এই 108 টাকা সুদ হয় কত বছর। তাহলে আমরা কিন্তু জানি 100 টাকায় 1 বছরের সুদ হয় 6 টাকা, এটা কিন্তু বলে দেয়া আছে। তাহলে আমাদের সুদ বের করতে হবে। তাহলে আমরা কি জানি, সময় বের করতে হবে। তাহলে i সমান PNR, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে যদি n এর মান বের করতে, n মানে টাইম, তাহলে i ভাগ হচ্ছে p, আর এখানে i এর মানটা কত 108 ইনটু p কত 450 ইনটু এই r টা কত আমাদের 6%, 6 ইনটু 100 টা উপরে যাবে, কারণ আমরা এই ক্যালকুলেশন আমরা শিখে আসছি এর আগে। যদি এটা ক্যালকুলেশন করি, এই যে ফার্স্টলি আপনি এই শূন্য আর এই শূন্য কেটে দেন, ওকে, কেটে দিলেন। এরপরে দেখুন আপনি এই যে 6 দ্বারা কিন্তু আপনি এটাকে কাটতে পারেন ইজিলি। 6 দ্বারা আপনি 10 কে কাটেন, তাহলে এখানে 1 আসে। তাহলে 6 কে 6, 10 থেকে বাদ দিলে 4 থাকে, 4 আর 48, তাহলে 6 আসতে 48, তাহলে এখানে 8 হবে। এখানে দেখুন আবার এইটাকে আপনি 5 দ্বারা কাটলে আমাদের কত হয় 2 হয়, 5 দ্বারা কাটলে 9 হয়। আপনি যদি এই 9 দ্বারা যদি 18 কে কাটেন 2 আসে, তার মানে 2 দুগুণ 4 বছর। এইটা কিন্তু আসলে টাইমের কথা বলছে, এই টাইমটার কথাই বলছে। যে আমরা এখানে কি বের করলাম যে 108 টাকা সুদ হবে কত বছরে, 4 বছরে। তার মানে এখানে প্রশ্ন কিন্তু বলা হচ্ছে যে কত বছরের সুদ আসলে এত টাকা হবে। 108 টাকা যদি সুদ হয় 4 বছরে, এই 108 টাকা আপনি এই 450 এর সঙ্গে যোগ করে দেবেন যে সুদ আসল 558 টাকা হবে। তার মানে অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে এই 4 বছর। আপনি এই অঙ্কগুলোতে সুদ আসল ধরে ক্যালকুলেশন করবেন, সুদ আসল থেকে যে কোনো ভাবে আপনি সুদটা বের করে নেবেন মাইনাস করে নিয়ে। এখানে বলছে একটি মোটরসাইকেল 12% খরচে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটরসাইকেলের ক্রয় মূল্যটা কত। মূল থিং হচ্ছে আমাদের মোটরসাইকেলের ক্রয় মূল্য বের করতে হবে। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, ওকে, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে যদি বিক্রয় মূল্যটা 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, তাহলে ক্রয় মূল্যটা কত আমাদের বের করতে হবে। এখানে দেখবেন অঙ্কটাতে 2 ধরনের ক্রয় মূল্য থাকবে, এই ধরনের অঙ্কতে 2 ধরনের ক্রয় মূল্য, 2 ধরনের বিক্রয় মূল্য থাকবে। প্রথমে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আমাদের 12। এই অঙ্কটা কিন্তু আমরা শর্টকাটেও করতে পারি, শর্টকাট সিস্টেমটা এই ধরনের। এটা বেশি বিক্রয় মূল্য কত, এখানে 1200 টাকা, 1200 ইনটু এই 100 করে দিবেন বাই কত লাভ, দুইটা হচ্ছে, একটা লাভ একটা ক্ষতি, একটা 12% ক্ষতি, এই 12টা এখানে লিখবেন যোগ এই 8% এখানে লিখবেন।
এটা ক্যালকুলেশন করলে কিন্তু এনাফ আমাদের। এইটা সমান সমান বিক্রয় মূল্য পাওয়া যাবে, বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে বিক্রয় মূল্য কি ধরনের আমাদের এখানে আসতেছে হচ্ছে 1200 ইন্টু 100 ভাগ হচ্ছে 20। আপনি এইটা দ্বারা যদি এটাকে কাটেন 5 20 100 5 12 60 মানে হচ্ছে 6000। এইটাই কিন্তু আসলে অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা যে আপনি বিক্রয় মূল্য যখন এই ধরনের অঙ্ক থাকবে, দুইটা বিক্রয় মূল্য থাকবে, বেশি বিক্রয় মূল্য থাকবে, দেন আপনি ক্রয় মূল্যটা এইভাবে বের করতে পারবেন। এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা আপনি এভাবে বের করবেন যে প্রথমে লিখবেন কি বেশি বিক্রয় মূল্যটা লিখবেন, এটা হচ্ছে বেশি বিক্রয় মূল্য ইনটু 100 বাই হচ্ছে ক্ষতি আর হচ্ছে লাভ, দুইটা যোগ করে দেবেন। যোগ করে দিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে এটা হচ্ছে আপনার অ্যান্সার। আর এই অঙ্কটা যদি আমি ইলাবোরেট করি অর্থাৎ বিস্তারিত করতে চাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে 12% ক্ষতিতে যে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 88 টাকা। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত? 8% লাভে 8% লাভে বিক্রয় মূল্য কত? 108 টাকা। তাহলে এই দুইটা বিক্রয় মূল্যের ব্যবধানটা কত? 12 টাকা কিন্তু ব্যবধান। যদি ক্যালকুলেশন করেন আপনি 20 টাকা পাওয়া যাবে, ব্যবধানটা 20 টাকা পাওয়া যাবে, ব্যবধানটা 20 টাকা। তাহলে বেশি বিক্রয় মূল্য কত হচ্ছে? 20 টাকা। বেশি বিক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ওই কথাটা লিখবেন, বেশি বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বেশি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ 20 ইনটু বেশি বিক্রয় মূল্য কত? এই যে 1200 টাকা যদি বেশি বিক্রয় করতে আর কি, তাহলে 100 ইনটু 1200 ভাগ হচ্ছে 20, এটা 5 5 12 60 মানে 6000। মানে আগের যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা সেম ক্যালকুলেশন। এভাবে আপনি এটা করতে পারেন ইলাবোরেট পার্টটা। পরীক্ষা হলে আসলে শর্টকাটে আপনি এই ক্যালকুলেশনগুলো করতে পারেন ইজিলি। এরপরে দেখুন 6 নাম্বার যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে একটা অসমতা দেয়া আছে, এর সমাধান সেট কোনটি? এখানে বলা হচ্ছে 3x - 2 2x - 1। এখান থেকে x এর ভ্যালু আমাদের বের করতে হবে, এই অসমতার সমাধান বের করতে হবে। দেখুন অসমতার সমাধানের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি ইলাবোরেট করতে চান কখনোই কিন্তু পক্ষান্তর করা যাবে না, কখনোই পক্ষান্তর করা যাবে না। আমাদের এটা করতে হবে কি, তাহলে উভয় পক্ষ থেকে প্লাস মাইনাস এভাবে ক্যালকুলেশন করতে হয়। আমার যেহেতু আমি এখানে এমসিকিউ করাচ্ছি, আমি নরমালি এটা ক্যালকুলেশন করব। এই 3x থেকে যদি 2x বাদ দিই, এখানে অনলি x আসে, আর এখানে এই 2টো দিকে চলে যাবে, চলে গেলে এখানে কত আসে? -1। তার মানে এখানে অনলি 1 থাকে, -1, এখানে থাকে হচ্ছে -1 আর এখানে থাকে হচ্ছে +2, তার মানে হচ্ছে অনলি 1 থাকে। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের সমাধানটা এই অঙ্কে। ওকে, এর পরের অঙ্কে আসি। বলছে 6x² - 7x - 4 = 0। 6x² - 7x - 4 = 0 বলছে এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? আমরা আসলে এই যে মূলের যে প্রকৃতি, 4 ধরনের প্রকৃতি কিন্তু পড়ে আসছে এর আগে। তো আমরা এখান থেকে মূলের প্রকৃতি কিভাবে বের করতে হয় আমরা কি জানি, যে আসলে b² - 4ac নিশ্চয়ক যাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, যে b² - 4ac এর উপরে ডিপেন্ড করে আসলে মূলের প্রকৃতিটা কেমন হবে। মূলের প্রকৃতিটা এখানে b² - 4ac মান বের করব আমরা। b² - 4ac, b কত আমাদের এখানে? এই যে -7 b² - 4, a কত আমাদের? 6 ইনটু c কত আমাদের? -4। এর এই প্রকৃতিটা কেমন, এই ক্যালকুলেশনটা করার পরে আমরা বুঝতে পারবো। 7 7 49 এখানে, আর মাইনাস হচ্ছে প্লাস, আর এখানে 4 4 16 6 16 96 96, তার মানে হচ্ছে 4 16 96। হ্যাঁ, এই যদি ক্যালকুলেশন করি 9 6 15 5 হাতে হচ্ছে 1 5 9 5 14, হাতে হচ্ছে 1, এখানে কত আসে আমাদের? এখানে আসে আমাদের হচ্ছে 10 আর 4 14, তার মানে 145 145। b² - 4ac এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে এই ধরনের যদি ফিগার আসে b² - 4ac এর মানটা, তাহলে মূলটা কি হয়? সমান হবে, সরি এটা হবে অসমান, অসমান ও বাস্তব হবে। এটা হচ্ছে বাস্তবে পসিবল এই ভ্যালুটা, এবং এটা কিন্তু হচ্ছে অসমান। কারণ এখানে অসমান কেন? সামনে প্লাস মাইনাস আছে, কিন্তু সূত্রটা আমাদের এই ধরনের ছিল, x = -b ± √b² - 4ac / 2a। এই ফিগারের মধ্যে যদি বসাই, অর্থাৎ এই ফিগারটা আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই যে এখানে প্লাস মাইনাসের কারণে এখানে আমরা অসমান দিচ্ছি আর কি। ওকে,
যদি বি স্কয়ার মাইনাস 4ac আমি যে কন্ডিশনগুলো একটু বলি, এই যে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা একবার দেখাই দিচ্ছি শুধু। বি স্কয়ার মাইনাস 4ac এইটা যদি শূন্যের সমান হয়, শূন্যের চেয়ে যদি বড় হয়, তাহলে বাস্তব এবং অসমান মূলত নিশ্চয়কের মান হবে, এই যে বলছে প্রকৃতি মূলদের প্রকৃতি কেমন, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাস্তব এবং অসমান। আর যদি এটা যদি শূন্যের সমান হয় তাহলে কি হবে, বাস্তব এবং সমান। এবং বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে কাল্পনিক হবে মানটা, যেটা নির্ণয় করা ইম্পসিবল। ওকে, এই যে কন্ডিশনগুলো এগুলো কিন্তু আমরা এর আগে পড়ে আসছি, যার কারণে আমি এখানে বেশি দেখাচ্ছি না। যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমার পূর্বের যে ভিডিওগুলো আছে এখান থেকে আপনারা দেখে নেবেন। পরের কোশ্চেনে যদি আসি 8 নম্বরে বলছে x⁴ মাইনাস x² প্লাস 1, x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়ালস টু 0। যদি এত হয় তবে x³ প্লাস বলছে x³ প্লাস 1/x³ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। আমরা ফার্স্টে যেটা ক্যালকুলেশন করি, এই x² টাকে পাশে যদি পাঠাই দেই, এখানে x⁴ প্লাস 1 ইজ ইকুয়ালস টু x²। ওকে, এই ধরনের। এখন যদি x² দ্বারা যদি ভাগ করে দেই তাহলে x² প্লাস 1/x² ইজ ইকুয়ালস টু 1 হয়। এখন আমাদের এখানে দেখুন x³ প্লাস 1/x³ আছে। আমার কণ্ঠটা একটু নষ্ট হয়ে গেছে ঠান্ডার কারণে আর কি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমি চেষ্টা করতেছি আর একটু জোরে ভয়েস দেওয়ার জন্য আর কি, যতটুকু পসিবল। x³ প্লাস 1/x³ এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে আমাদের, আমরা কি জানি, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু x প্লাস 1/x, এটা কিন্তু আমাদের হচ্ছে ফর্মুলাটা। তাহলে আমাদের এখান থেকে অনলি এখান থেকে কিসের মান বের করতে হবে? x প্লাস 1/x এর মান যদি বের করতে পারি, এবার জাস্ট বসাই দিলে কাজ শেষ। x প্লাস 1/x এর ভ্যালু বসাবো এখানে, তাহলে এখানে আমাদের কত আসে? এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান যদি বের করতে চাই তাহলে এই যে এর দুইটা ফর্মুলা আছে, একটা প্লাস আর একটা মাইনাস। প্লাসেরটা ইউজ করব আমরা, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab 1/x ইকুয়ালস টু 1। এটা ক্যান্সেল, তার মানে এই যে x প্লাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 পজিটিভ 2, অর্থাৎ এই 2টা এই সাইডে চলে আসছে। তারপরে এখানে 3 আসে, তার মানে x প্লাস 1/x ইকুয়ালস টু √3 আসে। তার মানে আমরা কিন্তু এখানে ইজিলি বলতে পারি এই যে x এর মান কত, √3, তারপরে কিউব মাইনাস 3, এখানে এটাতে ক্যান্সেল, এখানে √3, তার মানে এখানে 3√3 মাইনাস 3√3। এইটার উপরে যদি এই যে √3 এর উপরে যদি আমি 3 দেই তাহলে 3√3 আসে। এই তিনটে দুইটা 3 মানে √3 মানে হচ্ছে শুধু একটা 3, আর এখানে একটা √3 থেকে এটা থাকলো, আর এটা কাটাকাটি গেলে এখানে আমাদের আন্ডা আসে। তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের আন্ডা। পরের যে কোশ্চেনটা বলছে পি একটা সেট দেয়া আছে, যে পি সেটের সদস্যগুলো কি কি হবে। দেখুন পি সেটের সদস্যগুলো এখানে বলা হচ্ছে x such that x 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক মানে কি, যে সংখ্যাগুলো দ্বারা 12 কে ভাগ যাবে। তাহলে পি এর ভ্যালুটা হবে আমাদের যে সংখ্যাগুলো দ্বারা 12 কে 1 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, 6 দ্বারা ভাগ যাবে এবং 12 দ্বারা ভাগ যাবে। ওকে, এরপরে কিউ এর পরিচয় দেয়া হচ্ছে x such that x কিউ এর 3 এর গুণিতক, কিউ 3 এর গুণিতক। 3 এর গুণিতক কোনগুলো? তাহলে 3 এর গুণিতক বাট বলছে 12 এর সমান 12 এর চেয়ে ছোট। 3 দ্বারা 3 কে ভাগ যায়, 3 দ্বারা 6 কে ভাগ যায়, 3 দ্বারা 9 কে ভাগ যায়, 3 দ্বারা 12 কে ভাগ যায়। আর নেওয়া যাবে না কিন্তু, কারণ 12 পর্যন্ত এখানে বলে দেওয়া আছে এই যে এই কন্ডিশনটা 12 এর সমান বা 12 এর চেয়ে ছোট এই ধরনের। এবার বলছে এই যে এই ভ্যালু বের করতে হবে পি মাইনাস কিউ। যদি আমরা এখানে পি মাইনাস কিউ করি, অর্থাৎ এইখান থেকে যদি আমি এটা বাদ দিই, এটা বাদ দিই মানে কি, এই পার্টটা তো পুরোটাই যাবে, এই পার্টটা পুরোটাই যাবে, এর সঙ্গে যেটা যেটা মিল আছে সেটা কেউ নিয়ে যাবে। যদি আমরা বাদ দিই 3 বাদ 3 বাদ 6 বাদ 6 বাদ, এই যে 6 বাদ, তারপর হচ্ছে 12 বাদ 12 বাদ, এই 9 তো নাই এখানে, এটা তো বাদ যাবেই। তার মানে এখানে থাকে কি 1 2 এবং 4। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 1 2 আর হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এরপরে আসি, এখানে বলছে যে cos nπ/2 অনুক্রমটির চতুর্থ পদ কত। এই অনুক্রমটির
cos n পাই বাই 2। এই যে একটা অনুক্রমের কথা বলছে, অনুক্রম কেন বলছে? অনুক্রম বলার কারণ হচ্ছে যদি আপনি 1 দেন তাহলে প্রথম পদ পাবেন, যদি n এর ভ্যালু আপনি যদি এখানে এই যে n এর ভ্যালু যদি আপনি এখানে 1 দেন তাহলে প্রথম পদ পাবেন, যদি আপনি 2 দেন তাহলে দ্বিতীয় পদ পাবেন, যদি 3 দেন তাহলে তৃতীয় পদ পাবেন। অর্থাৎ একটা সাধারণ পদের কথা, একটা অনুক্রমের সাধারণ পদ বলছে আপনাকে হচ্ছে অনুক্রমের চতুর্থ পদ কোনটি। যেহেতু এটা একটা অনুক্রমের সাধারণ পদ, তাহলে n এর মান যদি আমি 4 বসাই তাহলে আমি চতুর্থ পদ পাবো। তাহলে n এর মান 4 বসাই দিচ্ছি, cos 4 পাই বাই 2। এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ, চতুর্থ পদ এটা। তাহলে এটাতে ক্যালকুলেশন যদি করি আমরা cos 2 পাই থাকে। এই cos 2 পাই মানে হচ্ছে cos 360 ডিগ্রি। আর আমরা কিন্তু জানি cos 360 ডিগ্রির মান কত? 1। cos 360 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ত্রিকোণমিতির মানগুলো আসলে কিভাবে বের করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা শিখেছি এর আগে। আচ্ছা, এরপরে আমরা বলছি এই যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে। আমরা বারবার বলে আসছি এটা মুখস্থ একটা কোশ্চেন। এই কোশ্চেনটি প্রায় পরীক্ষাতেই আসে। এই যে log a ভিত্তিক log 1 এর ভ্যালু 0। এই যে a ভিত্তিক log 1 এর ভ্যালু 0, এটা কোন শর্ত মেইনটেইন করলে এটা পসিবল? কোন শর্ত মেইনটেইন করলে? এখানে অপশনে 4টা অপশন থাকে, 4টার মধ্যে যেকোনো আপনাকে একটা বাছাই করে নিতে হবে। কোন শর্ত মেইনটেইন করলে এটা পসিবল? আমরা কিন্তু এটাকে অনেকবার পড়ে আসছি। a এর ভ্যালুটা 0 হওয়া যাবে না এবং 0 থেকে বড় হবে, এবং a এর ভ্যালুটা নট ইকুয়ালস টু 1। এই যে এই কন্ডিশনটাতে এইটা পসিবল, তাছাড়া কখনো পসিবল না। কন্ডিশনটা কি? যে এই যে বেজের ভ্যালুটা 0 চেয়ে অবশ্যই বড় হতে হবে এবং এই সমান সমান 1 হওয়া যাবে না, অর্থাৎ বেসটা 1 হওয়া যাবে না কোনোভাবেই। এই কন্ডিশন মুখস্থ করে রাখবেন এটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ধরনের এই অধ্যায় থেকে 2টা কোশ্চেনই বিভিন্ন পরীক্ষায় আসে এবং 2টা কোশ্চেনই এই 40তম বিসিএস এর ম্যাথমেটিক্স যে কোশ্চেনটা এখানে এসেছিল। যেমন এইটা একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন হচ্ছে এই যে এখানে একটা কোশ্চেন, এই যে 15 নম্বর যে কোশ্চেনটা। এই 2টা কোশ্চেনই কিন্তু আসলে এই পরীক্ষাগুলোতে আসে আমাদের, বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোতে আসে। এবারে দেখুন 12 নম্বর কোশ্চেন বলছে 6 জন খেলোয়াড়, এই যে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক, এটা বুঝতে হবে আপনাকে, সমান সংখ্যক দুটি দলে কত ভাবে বিভক্ত করা যায়? কয়টা দলে? দুটো দলে বিভক্ত করা যাবে। খেলোয়াড় আছে কতজন? আপনার 12 জন। এই 12 জন খেলোয়াড়কে আপনি কত ভাবে দুটি দলে বিভক্ত করতে পারবেন যেন প্রত্যেক দলে প্রত্যেক ক্ষেত্রেই সমান সমান কি থাকে? খেলোয়াড় থাকে। তো এটা বের করার নিয়ম আসলে কি? এখানে টোটাল আসলে আমাদের আছে, যদি দুইটা দলে আপনি ভাগ করেন, দুইটা দলে ভাগ করেন তাহলে কতজন আসে? আপনার হচ্ছে 6 জন আসে। দুইটা দলে ভাগ করলে আপনার 6 জন আসে। এই 6 জন থেকে প্রত্যেকবার যদি আপনি 3 জন 3 জন করে নেন তাহলে আপনাদের আসে 6c3। এই ফিগারটা কিন্তু আমরা লিখতে পারি, এই ফিগারটা আমরা লিখতে পারি। অর্থাৎ 6 জন খেলোয়াড়, শুধু 12 জন না, আমি এটা ভুল লিখছি। 6 জন খেলোয়াড় থেকে প্রত্যেকবার এমন সংখ্যক খেলোয়াড় নিতে হবে যেন প্রত্যেক ক্ষেত্রে সমান সমান দল গঠন করা যায়। তাহলে 6 জন থেকে প্রত্যেকবার 3 জন 3 জন করে নিব, নিলেই তো কাজ শেষ মূলত। তাহলে আপনি সমান হবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই আপনি সমান সংখ্যক খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবেন না। 6 জন থেকে যদি আপনি 4 জন নেন, প্রথমবার আপনি 6 জন, টোটাল স্টুডেন্ট আছে, খেলোয়াড় আছে 6 জন, আপনি নিলেন 4 জন, তাহলে একটা দলে 4 জন, আরেকটা দলে 2 জন, একটা দলে 5 জন, আরেক দলে 1 জন। তাহলে এরকম করে নিলে হবে না, কিন্তু এই 6 জন থেকে প্রত্যেকবার 3 জন 3 জন করে নিতে হবে। এই জন্য 6c3, এই c তে হচ্ছে কম্বিনেশন, মানে সাজানো পদ্ধতি, কতভাবে আপনি এটাকে সাজাতে পারবেন। তাহলে আমরা এই যে ফিগারটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে যদি বাংলায় লিখি আমরা, তাহলে আমরা এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 6 - 3। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। কারণ এটা কিন্তু আমরা শিখে আসছি NCR মানে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r। এই যে প্রথমে ফ্যাক্টোরিয়াল n লিখছি এখানে, তারপরে ফ্যাক্টোরিয়াল r এই যে এটা এখানে লিখছি, এবং তারপরে এই দুটোর মাইনাস হচ্ছে এখানে লিখছি। ওকে, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনগুলো এর আগে আমরা দেখে আসছি, যাই এগুলো আমি দেখাবো না। এখানে আমি ক্যালকুলেশনে যাচ্ছি। এই যে ফ্যাক্টোরিয়াল 6 এটা থাকলো, এইটাকে ফ্যাক্টোরিয়াল 3 লিখলাম, আর এখানে 6 থেকে 3 বাদ দিয়ে দিলে ফ্যাক্টোরিয়াল 3 থাকে। ওকে,
এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখুন ফ্যাক্টোরিয়াল 6 যে আছে, ফ্যাক্টোরিয়াল 6 কে আমরা লিখতে পারি কি 6 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল 3 আমরা লিখতে পারি ইজিলি। আর নিচে কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে এই 3 ক্যান্সেল। উপরে আমাদের হচ্ছে 6 ইনটু 5 ইনটু 4, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। এই ফ্যাক্টোরিয়াল 3 কে আমরা কি এভাবে লিখতে পারি, তার নিচে এক থেকে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। এই যে ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 3 2 ইনটু 1, মানে এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল মানে হচ্ছে ওই ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল 3 আছে, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইনটু 2 ইনটু 1, 3 দুগুণ 6, 6 6 ক্যান্সেল, 4 5 20। অর্থাৎ হচ্ছে আপনি 20 উপায়ে দলগুলো গঠন করতে পারবেন, অর্থাৎ ওই দলগুলো আপনি 20টা উপায়ে গঠন করতে পারবেন, 6টা থেকে প্রত্যেকবার 3 জন করে নিলে। এরপরে দেখুন 13 নম্বর যে কোশ্চেনটা, খুব মজার একটা কোশ্চেন, জিওমেট্রি থেকে দিয়েছিল। এখানে বলছে পিকিউআর ত্রিভুজে 55 ডিগ্রি। পিকিউআর ত্রিভুজে, এই যে পিকিউআর ত্রিভুজে এটা হলো 55 ডিগ্রি, 55। এল আর এন 90 ডিগ্রি, এল আর এন এইটুকুর কথা বলছে, এটা 90 ডিগ্রি। এরপরে বলছে পিকিউ প্যারালাল এমআর, এই যে এইটা আর হচ্ছে এইটা প্যারালাল, যেহেতু এই দুটো প্যারালাল একটা ভূমি, এইটা যদি 55 হয় সুতরাং এইটুকু আমাদের কিন্তু 55 ডিগ্রি শর্ত মতে। বলছে এবার পিকিউ ইকুয়ালস টু পিআর, আর একটা কন্ডিশন দেওয়া আছে যে পিকিউ ইকুয়ালস টু পিআর মানে হচ্ছে এই বাহু আর এই বাহু সমান। যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর আমরা একটা কি জানি কন্ডিশন, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এইটা যদি 55 হয় তাহলে কিন্তু আমাদের এটাও 55, কারণ এই দুটো সমান, এর বিপরীত বাহু এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, কারণ এই কোণ দুটো কিন্তু অবশ্যই সমান। যেহেতু এটা 55 সুতরাং এটাও 55 হবে। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে এন আর পি কত, এই যে এন আর পি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, এই অ্যাঙ্গেলটা কত। আপনি দেখুন এই যে এই অ্যাঙ্গেলটা টোটাল কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখান থেকে এইটা 55, এটা 55, আর এইটুকু হচ্ছে 90। আর অত সহজ বিষয়ে যাওয়ার দরকার, কঠিন বিষয়ে যাওয়ার দরকার নেই আমাদের। আমরা আরো একটু ইজিলি যদি চিন্তা করি, এইটুকু তো হচ্ছে আমাদের 90, তাই না? এইটুকু 90, এইটুকু যদি 90 যদি হয়, যদি আমি এই ভিতরেরটুকু যদি বাদ দিই, অর্থাৎ এই পার্টটা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমি এইটুকু পাবো। আমাদের এটাকে বের করতে হবে। এইটুকু 90 যদি হয়, 90 থেকে যদি 55 আপনি বাদ দেন, এই যে 90 মাইনাস 55, এটি ক্যালকুলেশন করলে জানো, এখানে 5, এখানে 6, এখানে হলো